আমরা আগের দিন থার্মোডাইনামিক্সটা শেষ করেছি। আজকে হিটের যে তিনটে মেথডে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশনে ট্রান্সফার হয় তার প্রথমটা আমরা শুরু করব হিট কন্ডাকশন। আমরা জানি একটা জায়গা থেকে অন্য জায়গায় হিটকে যেতে গেলে হিটের তিনটে উপায় আছে। একটা হলো কন্ডাকশন, যেখানে যে ডিভাইসটা নিচ্ছি বা যে মিডিয়ামটা নিচ্ছি সেই মিডিয়ামের পার্টিকেলগুলো নিজেদের পজিশন চেঞ্জ না করে হিটটাকে শুধুমাত্র ট্রান্সফার করে দেয়, সেই প্রসেসটাকে বলা হয় হিট কন্ডাকশন। যে প্রসেসে মিডিয়ামের মলিকিউলসগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে চলে গিয়ে হিটটাকে ট্রান্সফার করে, সেই প্রসেসটার নাম কনভেকশন। আর যে প্রসেসে কোনো রকম মিডিয়াম ছাড়াই হিটটা ট্রান্সফার হয় সেটাকে বলা হয় রেডিয়েশন। এখানে আমরা কন্ডাকশন আর কনভেকশনটা প্রথমে দেখব। তো শুরু করব কন্ডাকশন দিয়ে। প্রথমেই আসছি থার্মাল কন্ডাক্টিভিটি। আমরা যেরকম ইলেকট্রিসিটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি দেখেছিলাম, তেমনি এখানে আমরা দেখব থার্মাল কন্ডাক্টিভিটি, বা একটা ডিভাইসের মধ্য দিয়ে বা একটা মিডিয়ামের ভেতর দিয়ে কিভাবে, কোন নেচারে, কোন পদ্ধতিতে বা কতটা ফ্লুয়েন্টলি হিট কন্ডাক্ট করতে পারে সেটার সম্পর্কে আমরা এখানে দেখব। একটা ব্লক কনসিডার করব। এই ব্লকটার এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন এ, এটা লেন্থ এল। ধরলাম এই এন্ডের টেম্পারেচার θ1, এই এন্ডের টেম্পারেচার θ2। তো যদি দুটো টেম্পারেচার ডিফারেন্স হয়, মানে অবশ্যই θ1কে θ2-র চেয়ে বেশি হতে হবে, তবেই হিটটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। তো আমি ধরলাম হিট কিউ পরিমাণ হিট এই এন্ড থেকে এই এন্ডে ফ্লো হচ্ছে টি টাইমে। তাহলে রেট অফ ফ্লো অফ হিট কিউ বাই টি এর পরিমাণটা হবে, একটু পরপর বলি, এই কিউ বাই টিটা কার কার উপর ডিপেন্ড করে দেখব। এটা ডিপেন্ড করে θ1 আর θ2 ডিফারেন্সের উপর। যেহেতু আমি অলরেডি ধরে নিয়েছি যে θ1 ইজ গ্রেটার দ্যান θ2, তাই এখানে মাইনাস সাইন লিখছি। যদি সেটা মেনশন করা না থাকতো তাহলে এখানে ডিফারেন্স সাইন লিখতে হতো। এটা অবশ্যই প্রপোর্শনাল এরিয়া অফ ক্রস সেকশনের সাথে, মানে যত বেশি এরিয়া হবে তত বেশি পরিমাণ হিট ফ্লো হতে পারবে। যেমন একটা জলের পাইপ যত বেশি মোটা হবে প্রতি সেকেন্ডে তত বেশি জল ওই পাইপটার ভেতর দিয়ে ফ্লো করতে পারবে, যদি জলের সোর্সটা অ্যাডিকুয়েট থাকে। যদি জলের দুটো এন্ডের হাইটের ডিফারেন্স বেশি থাকে তাহলেও জল বেশি ফ্লো হবে। আর লেন্থের উপর কীভাবে ডিপেন্ড করে, যদি পাইপটা খুব লম্বা হয় তাহলে জল পার সেকেন্ডে কম ফ্লো হবে, আর যদি ছোট হয় তাহলে বেশি জল ফ্লো হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে জলটা। এখানেও যত লেন্থ বাড়বে তত হিট ফ্লোয়ের রেটটা কমে যাবে। তার মানে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। তাহলে একসাথে আমি লিখতে পারি কিউ বাই টি is proportional to θ1 minus θ2 into A by L। প্রপোর্শনাল থেকে যদি আমি ইকুয়াল করি Q by T, Q মানে কি হিট, Q by T equal to K θ1 minus θ2 into A by L। এই কেটা একটা কনস্ট্যান্ট, এই কেটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। সো কে ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে আমি কে কীভাবে লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে? কে ইকুয়াল টু কিউ ইন্টু এল ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি। কে ডিফাইন করবো কিভাবে? ইফ এল ইকুয়াল টু 1, θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1,
আর টি ইকুয়াল টু যদি 1 হয় দেন কে এর ভ্যালুটা কিউ এর সাথে সমান হবে। তাহলে কে কে আমি এভাবে ডিফাইন করতে পারি, thermal conductivity can be defined as the amount of heat flowing through a slab or bar of unit length having unit cross sectional area with unit temperature difference across its ends per second. তার মানে thermal conductivity can be defined as the heat flow per second through a slab or a medium of unit length having unit cross sectional area with unit temperature difference across its ends. তো এই হলো থার্মাল কন্ডাক্টিভিটির ডেফিনেশন। এবারে আমি থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিটটা দেখব। ইউনিট অফ কে দেখতেই পাচ্ছি, কিউ মানে কি জুল, এল মিটার, θ1 মাইনাস θ2 এটা ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা কেলভিন হতে পারে, এ মানে মিটার স্কোয়ার আর এটা সেকেন্ড, মিটার মিটার স্কোয়ার কেটে যাবে একটা, জুল, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মিটার ইনভার্স, সেকেন্ড, এভাবে লিখতে পারি জুল সেকেন্ড, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মিটার ইনভার্স। এবার এই যে স্ল্যাবের কথা আমি বললাম, এই স্ল্যাবগুলোকে যদি আমি সিরিজে নিই, যদি প্যারালালে নিই, তাহলে কেমন হবে সেটা একটু দেখি। থার্মাল কন্ডাক্টিভিটির ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কীরকমভাবে চেঞ্জ হয় সেটা দেখব। Series combination of slabs. Suppose এর সাথে মানে একটা ব্লকের সাথে অন্য ব্লকটা সিরিজে আছে, তো দুটো ব্লক আমি ধরছি, এটার লেন্থ L1, এটার লেন্থ L2, ক্রস সেকশনাল এরিয়া দুটোরই সেম এ, এটার টেম্পারেচার θ1, এটার থিটা, আর এই এন্ডেরটা θ2। এবার আমরা এখানে বুঝতেই পারছি যে যেহেতু দুটোর ক্রস সেকশনাল এরিয়াটা সেম, তাই দুটোর ভেতর দিয়ে ইউনিট টাইমে একই পরিমাণ হিট ফ্লো হবে। সো আমরা লিখতে পারি কিউ বাই টি ইকুয়াল টু কে, আচ্ছা দুটো যদি ডিফারেন্ট মেটেরিয়াল হয় তাহলে একটা থার্মাল কন্ডাক্টিভিটি K1, অন্যটা থার্মাল কন্ডাক্টিভিটি K2, তাহলে K1 ইন্টু এ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে θ1 ইজ গ্রেটার দেন থিটা ইজ গ্রেটার দেন θ2, তাহলে হিটটা লেফট টু রাইটে ফ্লো হচ্ছে। সো এখানে লিখব θ1 মাইনাস থিটা ডিভাইডেড বাই L1, it is also equal to K2 A theta minus θ2 divided by L2। শুধু এই দুটো ইকুয়েশন থেকে আমি থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করব। কিভাবে? K1A θ1 by L1 minus K1A theta by L1 equal to K2A theta by L2 minus K2A θ2 by L2। এবার থিটাগুলোকে একদিকে নিয়ে আসি, যদি এইটাকে রাইট সাইডে নিয়ে চলে যাই আর এই θ2টাকে লেফট সাইডে নিয়ে চলে আসি এবং পুরোটাকে রিঅ্যারেঞ্জ করে লেফট সাইডে থিটা আর বাকিটা রাইট সাইডে যদি লিখি, তাহলে থিটাটা কমন নিলে পড়ে থাকছে
K1 A by L1 প্লাস K2 A by L2, এটা রাইট সাইডে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। ঠিক আছে, আর এটাকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে ওটাও প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু K1 A theta 1 by L1 প্লাস K2 A theta 2 by L2। এবারে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি K1 A। আচ্ছা, একটা কাজ করি, এখানেও এ কমন নেওয়া যেতে পারে, এখানেও এ কমন নেওয়া যেতে পারে, তাহলে এ কমন নিলে এটা কেটে যাবে। ওপরে থাকছে K1 theta 1 by L1 প্লাস K2 theta 2 by L2, এটা ডিভাইডেড বাই K1 by L1 প্লাস K2 by L2। ওপরের এলসিএম হবে L1 L2, নিচের এলসিএম হবে L1 L2, তাহলে ওপরে ভ্যালুটা থাকছে K1 L2 theta 1 প্লাস K2 L1 theta 2, আর নিচে হবে K1 L2 প্লাস K2 L1। এটা থিটার ভ্যালু আমি পেলাম। এবার ওই যে প্রথম ইকুয়েশন যেটা পেয়েছিলাম কিউ বাই টি, আমরা এই ইকুয়েশনটা প্রথমে শুরু করেছিলাম যেটা দিয়ে, উই হ্যাভ কিউ বাই টি ইকুয়াল টু K1 theta 1 minus theta ইন্টু A বাই L1। এই ইকুয়েশনটা আমাদের ছিল, আমরা এই ইকুয়েশনটা ছিল তো K1 ইন্টু A theta 1 minus theta বাই L1 ছিল, আমরা এই থিটার বদলে এই ভ্যালুটা বসিয়ে দেবো, মানে এই পুরোটাই থাকছে থিটা মাইনাস এই পুরোটা K1 L2 theta 1 প্লাস K2 L1 theta 2 ডিভাইডেড বাই K1 L2 প্লাস K2 L1। ওকে, এটা থিটা 1 হবে। আচ্ছা, তাহলে K1 A বাই L1টা বাইরেই আপাতত থাক, ভেতরটাকে আমরা এরকম করি, এটাকে যেমনভাবে মাল্টিপ্লাই করতে হয় K1 L2 theta 1 প্লাস K2 L1 theta 1 মাইনাস K1 L2 theta 1 মাইনাস K2 L1 theta 2 ডিভাইডেড বাই K1 L2 প্লাস K2 L1। এতটা আসছে, কিছু কাটবে, একটা মনে হয় কেটে যাচ্ছে, K1 L2 theta 1 আর এখানেও আছে K1 L2 theta 1, এই দুটো কেটে গেল, থাকছে K1 A by L, ভেতরে K2 L1 কমন চলে যাচ্ছে, K2 L1 কমন গেলে theta 1 মাইনাস theta 2 বাই K1 L2 প্লাস K2 L1। ওকে, আচ্ছা ভাই, এটা L1 হবে, সো এই L1 আর এই L1টা কেটে যাবে, এটা থাকবে না, তাহলে থাকছে K1 K2 A theta 1 minus theta 2 by K1 L2 plus K2 L1। এটা আমরা Q by T এর ভ্যালু পেলাম। ঠিক আছে, এবার যদি এই রকমটা হয়, if L1 equal to L2 equal to L হয়ে যায়, আমরা ধরে নিচ্ছি এই L1 L2 দুটোর লেন্থ সমান এবং সেই লেন্থটা হলো L,
তাহলে কিউ বাই টি এর ভ্যালুটা আসছে k1 k2 a θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই L1 আর L2 আলাদা থাকবে না, তখন হয়ে যাবে k1 প্লাস k2 ইন্টু L। এটা আসছে আমাদের এই এই ক্যালকুলেশনটা করে। এবার এই যে আমরা কম্বিনেশনটা ধরেছিলাম, আমরা যদি এই কম্বিনেশনটার বদলে এই পুরোটাকেই একটাই বার হিসেবে ট্রিট করতাম, পুরোটাকেই একটা মানে মাঝখানে এই যে ভাগটা ছিল যেটার জন্য আমি সিরিজ করেছিলাম সেটা না থেকে যদি আমি পুরোটাকেই একটা বার হিসেবে ট্রিট করতাম, এটার লেন্থ ছিল এল, এটার লেন্থ ছিল এল, তাহলে টোটাল লেন্থটা কত হচ্ছে 2L। এই ক্রস সেকশনাল এরিয়াটা এ, মানে এ ক্রস সেকশনাল এরিয়া লেন্থ 2L এবং এদের টেম্পারেচার ডিফারেন্স θ1 θ2 যদি এইরকম একটা বার নিতাম। আচ্ছা, আগে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিচ্ছি। তো আমি একটা ইকুইভ্যালেন্ট বার যদি নিই, এটাকে আমি ধরছি ফর একটা ইকুইভ্যালেন্ট বার যদি নিই, তাহলে এক্ষেত্রে কিউ বাই টি এর ভ্যালুটা আসছে, এই পুরোটার জন্য আমি ধরছি কে, কে ইকুইভ্যালেন্ট। সো কে ইকিউ ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 বাই টোটাল লেন্থটা 2L। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি, সো কম্পেয়ারিং 1 অ্যান্ড 2 দুটোকে কম্পেয়ার করলে আমি পাচ্ছি এই কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত আসছে। এখানে দেখ, এই যে দুটো ইকুয়েশন তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা আর এই 2, তাই না? তাহলে কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আসছে মানে কে ইকুইভ্যালেন্ট বাই 2 ইকুয়াল টু এটা, তাই না? বাকি পার্টটা তো সমান আছে, কে ইকুইভ্যালেন্ট বাই 2 ইকুয়াল টু k1 k2 বাই k1 প্লাস k2। তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এই হলো আমাদের সিরিজ কম্বিনেশনের জন্য ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি। এবার আমরা পুরোটাই করব প্যারালাল কম্বিনেশন অফ স্ল্যাবস। যদি দুটো স্ল্যাবকে আমি প্যারালালি লাগাই, এই যে বারটা এর দুটো বার ওপর নিচে লাগানো আছে, এইটার ক্রস সেকশনাল এরিয়া A1 আর এই পার্টটার ক্রস সেকশনাল এরিয়া A2, মানে ওপরটার A1 নিচেরটার A2। এটার ক্ষেত্রে কিন্তু দুটোরই লেন্থ সমান, এই দুটোরই L। টেম্পারেচার ডিফারেন্স θ1 আর θ2, এখানে অবশ্যই θ1 গ্রেটার দেন θ2, তবেই লেফট থেকে রাইটে হিটটা ফ্লো হবে। তো এই যে বারটা আমি দেখতে পাচ্ছি এখানে দুটো স্ল্যাব যেহেতু আছে, তাহলে হিট দুটো দিয়েই ফ্লো হতে পারে। মানে আমি ধরে নিচ্ছি দুটো পাইপ আছে, একটা উপরে একটা নিচে, যখন জল ফ্লো হবে তখন দুটো দিয়েই যেতে পারবে। মানে কিউ বাই টি এখানে যেটা করবো সেটা দুটোর ইন্ডিভিজুয়াল কিউ বাই টি এর সাম। তাহলে আমি লিখতে পারি টোটাল কিউ বাই টি, এই ভ্যালুটা হচ্ছে উপরেরটা থার্মাল কন্ডাক্টিভিটি k1 আর নিচেরটা k2। তাহলে k1 a1 θ1 মাইনাস θ2 বাই L প্লাস k2 a2 θ1 মাইনাস θ2 বাই L। দুটোকে যদি অ্যাড করে দিই, দুটোই তো লেন্থটা সমান আছে, তাহলে k1
আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যদি A1 আর A2টা সমান হয়ে যায় এবং দুটোর লেন্থ A এর সাথে মানে এরিয়া অফ ক্রস সেকশন A এর সাথে সমান হয়ে যায়, দেয়ারফর Q/T এর ভ্যালুটা আসছে K1 প্লাস K2, K1 প্লাস K2 ইন্টু A ইন্টু θ1 মাইনাস θ2 বাই L। এবার আমি যদি এই পুরো বারটাকে একটাই বার হিসেবে, এটা ইকুয়েশন নাম্বার 1 ধরে নিচ্ছি, এবার আমি যদি পুরো বারটাকে একটা বার হিসেবে ধরি, মানে এখানে দুটো বার একটার উপর আরেকটা স্যান্ডউইচ হিসেবে লাগানো ছিল, আমি তার বদলে পুরোটাকেই একটা বার হিসেবে ধরছি। যদি একটাই বার হিসেবে ধরি তাহলে ইন্ডিভিজুয়াল ক্রস সেকশনাল এরিয়াগুলো এর সাথে সমান হলে এই পুরোটার ক্রস সেকশনাল এরিয়া এখন কার সাথে সমান হবে? 2 এর সাথে সমান হবে। লেন্থটা এলই থাকবে, টেম্পারেচার ডিফারেন্স θ1 θ2, আর কেটা আমি ধরছি কে ইকুইভ্যালেন্ট। সো ফর ইকুইভ্যালেন্ট বার Q/T এর ভ্যালুটা আসছে কে ইকুইভ্যালেন্ট ইন্টু θ1 মাইনাস θ2, আচ্ছা এখানটা এ থাকবে, ডিভাইডেড বাই এল। এ না, এটা 2a থাকবে, বিকজ এখানে 2a দেখা হচ্ছে, মানে দুটো ইন্ডিভিজুয়াল ছিল, একটা উপরে একটা নিচে, যেহেতু দুটোরই আলাদা আলাদা করে এর সাথে সমান, তাহলে দুটো থাকার জন্য 2a হয়ে যাচ্ছে। সো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 বললাম। সো কম্পেয়ারিং 1 and 2, দুটোকে কম্পেয়ার করলে কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আসছে K1 প্লাস K2 বাই 2, কারণ এই যে 2টা ছিল, তাহলে 2K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু K1 প্লাস K2, সো K1 ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু K1 প্লাস K2 বাই 2, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই যে থার্মাল কন্ডাক্টিভিটি আমি পড়লাম, এই থার্মাল কন্ডাক্টিভিটির সাথে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির কি রিলেশন? রিলেশন বিটুইন থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আমরা একটু আগে দেখলাম যে থার্মাল কন্ডাক্টিভিটি কে ইকুয়াল টু, আচ্ছা থার্মাল কন্ডাক্টিভিটির বদলে আমি ডাইরেক্ট লিখি Q/T, মানে হিট ট্রান্সফার পার ইউনিট টাইম ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 বাই এল। এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটির যে রিলেশনটা, মানে হিট ফ্লোয়িং পার ইউনিট সেকেন্ড। আর যদি এটাকে আমি চার্জ পার টাইম বলে ধরি, মানে কারেন্ট I ইকুয়াল টু আমরা জানি Q/T, আর Q/T চার্জ বাই টাইম। যদি রেজিস্ট্যান্সের সাথে আমি তুলনা করি তো রো ইকুয়াল টু আর এ বাই এল, ঠিক আছে? রো, যেটাকে আমরা রেজিস্টিভিটি বলি, রো ইকুয়াল টু আর এ বাই এল। আবার ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, দেয়ারফর রো ইকুয়াল টু ভি এ বাই আই ইন্টু এল। ঠিক আছে, রো এর ভ্যালুটা আমি এইভাবে পাচ্ছি। তো আমি এখান থেকে লিখে নিতে পারি যে আই ইকুয়াল টু ভি এ বাই রো ইন্টু এল, আর এই 1 বাই রোটাকে সিগমা বলে, সো আই ইকুয়াল টু সিগমা ভি এ বাই এল। ঠিক আছে, সিগমা ভি এ বাই এল। ভি মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স, মানে সিগমা, এটা আগে লিখে নিই, সিগমা এ V1 মাইনাস V2 বাই এল, এভাবে পেয়ে যাচ্ছি। তার মানে এটাও তো কি, এটাও চার্জ বাই টাইম। তো চার্জ বাই টাইম
করলেও যেরকমটা আসছে মানে কারেন্ট ফ্লো, আর এখানে হিট ফ্লো দুটোই প্রায় সেম জিনিস আসছে, মানে একই স্ট্রাকচারটা আসছে। এখানে হিট ফ্লোয়ের ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্সটা যে রোলটা প্লে করছে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম রোল প্লে করছে, বাকি সবই একই। মানে যে মেটেরিয়ালটা থার্মাল কন্ডাক্টিভিটি যে মেটেরিয়ালটার বেশি, সেই মেটেরিয়ালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও বেশি হওয়াটাই খুব স্বাভাবিক এবং খুব সাধারণ, মানে ম্যাক্সিমাম টাইমে এটাই হয়। তো এটাই হচ্ছে কম্প্যারিজন বা রিলেশন ঠিক একটা কম্প্যারিজন বিটুইন থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। দেখা যাচ্ছে যে যদি আমি টেম্পারেচার ডিফারেন্সটাকে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে তুলনা করি, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটিটাও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির সাথে কম্পারেবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটাই, মানে টেম্পারেচার ডিফারেন্স মানে থার্মাল স্টেটের ডিফারেন্স, আর পোটেনশিয়াল ডিফারেন্স মানে ইলেকট্রিক্যাল স্টেটের ডিফারেন্স। ঠিক আছে, তো এই ছিল আমাদের থার্মাল কন্ডাক্টিভিটির যা যা ক্যালকুলেশন আছে সেইগুলো। এবার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আমাদেরকে পড়তে হবে। রিয়েল লাইফ এক্সাম্পল বলতে যখন একটা রডকে আমরা গরম করি, রডটার একটা এন্ডে তলায় আগুন দেওয়া হয়, অন্যদিকে ধরে রাখি, কিছুক্ষণ পর সেই রডটা গরম হয়ে যায়। মানে আমি ধরতে পারি না কেন, এখানে হিট দিচ্ছি, আর হিট দেওয়ার ফলে হিটটা কন্ডাক্ট হয়ে চলে যাচ্ছে আমার হাতের দিকে। কিভাবে কন্ডাক্ট হচ্ছে, যে ওই মলিকুলগুলো, মানে ভেতরে যে মলিকুলগুলো আছে সেগুলো ভাইব্রেট করছে, সেই ভাইব্রেশনের ফলে শুধু ভাইব্রেশনের এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে একটা এন্ড থেকে অন্য এন্ডে। এই মেথডে কোনোরকমভাবে মলিকুলের ট্রানজ্যাকশন হয় না। যদি আমি জল গরম করি, জল গরম করলে জলের তলার দিককার গরম অংশটা ডেনসিটি কমে যাবে, ফলে ওপরের দিকে উঠে যাবে ওই মলিকুলসগুলো, এবং ঠান্ডা এবং তুলনামূলক ভারী মলিকুলসগুলো নিচের দিকে নেমে যাবে। এটাকে বলা হয় কনভেকশন। এই প্রসেসে জল গরম হয়। আর রেডিয়েশন আমরা জানি যে সান থেকে আর্থে যে হিটটা আসে সেটার কোনো মিডিয়ামের সাহায্য লাগে না, এমনি এমনি আসে। এই মেথডটাকে রেডিয়েশন বলা হয়। তিনটে মেথডকেই বন্ধ করা যায়, মানে পুরো হিট ট্রান্সফারটাকেই বন্ধ করা যায় থার্মোস ফ্লাক্সের সাহায্যে। সেখানে তিনটে মেথডকেই ব্লক করা হয়েছে। এবার আসি অন্য কিছু রিয়েল লাইফ। আচ্ছা, এই যে গরমকালে ঘরের বাইরেটা দিনের বেলা তো গরম হচ্ছেই রোদ পড়ে, কিন্তু সন্ধ্যের পর থেকে ঘরের ভেতরটা খুব গরম লাগে। তার কারণটা কি না, এই যে ওয়ালটা তো বেশ মোটা এবং হিটের ব্যাড কন্ডাক্টর। যখন সারাদিন দেওয়ালের বাইরের দিকটা রোদ লাগছে, রোদে গরম হয়ে যাচ্ছে বাইরের দিকটা, এবং সেই হিটটা খুব স্লোলি ট্রান্সফার হয়ে ওয়ালের ভেতর দিকে মানে ইনার সাইডে আসছে। এবার যখন সন্ধে হলো, সূর্য ডুবে গেল, ফলে কি বাইরের দিকে টেম্পারেচার ফল করছে, কিন্তু হিটটা তো তখন অলরেডি ভেতরে ঢুকে গেছে। এবার এই হিটটাকে আবার বাইরে গিয়ে রেডিয়েট হতে বা হিটটা রিলিজ করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কাজেই বাইরেটা যখন ঠান্ডা, মানে শীতকালে সন্ধ্যের দিকে, গরমকালে সন্ধ্যের দিকের কথা বলছি, বাইরে যখন ঠান্ডা তখনও ঘরের ভেতরটা গরম লাগে। এটা হচ্ছে তার রিজন। আমরা জানি, দেখেছি যে শীতকালে স্টিলের বা কোনো মেটালের চেয়ারে হাত দিলে, সকালবেলা উঠে চেয়ারে হাত দিলাম, খুব ঠান্ডা লাগে। কিন্তু কাঠের চেয়ারে হাত দিলে বা প্লাস্টিকের চেয়ারে হাত দিলে অতটা ঠান্ডা লাগে না। কিন্তু রুম টেম্পারেচার তো সেম, মানে কাঠের চেয়ারও যা ঠান্ডা, আর স্টিলের চেয়ারটাও একই রকমের টেম্পারেচার, একই ঠান্ডা। তাহলে কেন একটাকে অতটা ঠান্ডা লাগছে না, অন্যটাকে বেশি ঠান্ডা লাগছে? তার কারণ হলো মেটালটা, মানে যেটা স্টিল, সেটা হিটের গুড কন্ডাক্টর। আমাদের শরীরের তাপমাত্রা নর্মালি অ্যাটমসফেরিক টেম্পারেচারের থেকে, শীতকালের কথা বলছি, একটু বেশি গরম থাকে। ফলে আমি যখনই ওই স্টিলের চেয়ারের হাতলে হাত দিচ্ছি, তখন আমার শরীর থেকে বেশ কিছুটা হিট খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হয়ে ওই চেয়ারে চলে যাচ্ছে। সেই কারণে আমি ঠান্ডা ফিল করছি বেশি। কিন্তু কাঠ বা প্লাস্টিকের চেয়ার হলে কি, ও যেহেতু ব্যাড কন্ডাক্টর অফ হিট, সেই কারণে আমার শরীর থেকে হিটটা ওখানে কন্ডাক্ট হয়ে যাচ্ছে না, সে কারণে ওটাকে কম ঠান্ডা মনে হচ্ছে। গরমকালেও সেম জিনিস হয়। আর এছাড়াও আছে যে আমরা শীতকালে উলের সোয়েটার পরি। তার কারণ কি, উলের যে ওপরের দিকে রোঁয়াগুলো উঠে থাকে, সেখানে বেশ কিছুটা এয়ার ও কন্টেন করে রাখে, ফলে এয়ার ব্যাড কন্ডাক্টর অফ হিট। ফলে আমাদের শরীরের যে গরমটা, শরীরের যে হিটটা, সেটাকে বাইরে ও বেরোতে দেয় না। সে কারণে আমাদের শরীরটা গরম থাকে, এবং বাইরের যে ঠান্ডাটা সেটা আমরা ফিল করতে পারি না। মানে হিটটা যতক্ষণ না কন্ডাক্ট করে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ঠান্ডা ফিল করব না। এটাই হচ্ছে তার রিজন। আবার ট্রেড উইন্ড বলে একটা কথা আমরা শুনেছি। ট্রেড উইন্ড হচ্ছে ওই ইকুয়েটর রিজিয়নে সারা বছরই সূর্যের আলো একদম পারপেন্ডিকুলারলি পড়ে।
ফলে ওখানকার ক্লাইমেটটাই সম্পূর্ণ আলাদা, খুব গরম ওই জায়গাগুলোতে। এবং দেখা যায় যে আমাদের ওই ইকুয়েটর রিলেটেড সমস্ত জায়গাতেই প্রচুর ট্রপিক্যাল ফরেস্ট আছে, ওখানে বেশি বৃষ্টিপাত হয়, কারণ ওখানে তো খুব তাড়াতাড়ি মেঘ তৈরি হচ্ছে। ওকে, তো ওইখানে যেহেতু খুব বেশি গরম, সেই কারণে হাওয়াটা মানে এয়ারটা গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে ওঠে এবং ভার্টিক্যালি আপওয়ার্ডে উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি, প্রচুর হাওয়া উঠছে। ফলে ওই যে ভ্যাকিউমটা তৈরি হচ্ছে, ওই যে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে, সেটাকে ফুলফিল করার জন্য নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে অ্যাজ ওয়েল অ্যাজ সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে প্রচুর হাওয়া ছুটে যায় ওইদিকে। এক্স্যাক্টলি নর্থ বা সাউথ থেকে আসে না, বরং যেহেতু আর্থ ঘুরছে, কোন দিকে ঘুরছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে, তাই নর্থ ইস্টার্ন এয়ার আসে আর সাউথ ইস্টার্ন এয়ার আসে। ঠিক আছে, মানে এয়ারও ওই কোরিওলিস ফোর্সের জন্য একটুখানি বেগে যাচ্ছে। তো এই যে এয়ারটা আসছে তার জন্য ওইখানে যে জাহাজগুলো থাকে, সেই মানে আগেকার দিনে পালতোলা জাহাজ ব্যবহার করা হতো, তো সেই জাহাজগুলোকে খুব পরিশ্রম ছাড়া ইজিলি জলের মধ্যে ভাসতে থাকতো, কারণ হাওয়া দিচ্ছে। তো এই সময় ওরা ব্যবসা বাণিজ্য শুরু করতো, সেই কারণে গরমকালে মানে মেনলি ওখানে গরমই থাকে ম্যাক্সিমাম টাইমে, তো ওইখানে ওই ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালোভাবে হতো জাহাজের মাধ্যমে। তাই এই ধরনের এয়ারকে, এই ধরনের উইন্ডকে বলা হচ্ছে ট্রেড উইন্ড। এছাড়াও আমরা জানি ওশান কারেন্ট একটা টার্ম ইউজ হয়। সেটা কি? ওশান কারেন্ট হচ্ছে জলের ডিফারেন্ট ডেপথে ডিফারেন্ট ফ্লো থাকে, ডিফারেন্ট ডিরেকশনে ফ্লো থাকে। জেনারেলি ওই ইকুয়েটর অঞ্চলেই সূর্যের আলো বেশি পড়ে, গরম বেশি হয়, ফলে ওখানকার জলের ওপরের দিকটা খুব বেশি গরম হয়ে যায়। আর গরম হলে কি হয়, হালকা হয়, ডেনসিটি কমে, ওপরের দিকেই থাকে, মানে ওপরের জলটা সূর্যের আলো পাচ্ছে, সেটা গরম হচ্ছে এবং ওপরেই থেকে যাচ্ছে, ফলে কি নিচের জলটা ঠান্ডাই থাকছে। এবারে এই যে ইকুয়েটর রিজিয়নে জলটা মোটামুটি গরম, আর পোলের দিকের মানে সেই ওশানে পোলের দিকের জলটা ঠান্ডা, ঠান্ডা জল ভারী হলে নিচে নেমে যাচ্ছে, আর এদিকে জলটা গরম হয়ে ওপরে উঠে আছে। ফলে এই যে ওপরে মানে পোলার রিজনে যে জলটা ঠান্ডা হয়ে তলার দিকে নেমে যাচ্ছে, তাহলে ওপরের দিকে প্রেশার কম, ফলে এই ইকুয়েটর থেকে জলের ফ্লোটা পোলের দিকে যাচ্ছে। পোলের দিকে যাওয়ার ফলে মানে গরম জলটা পোলের দিকে যাচ্ছে, আর এই জায়গাটা ফিল আপ করার জন্য ওই পোল থেকে ঠান্ডা জলের স্রোতটা সমুদ্রের মানে ওশানের তলা দিয়ে নিচের দিকে মানে একদম ইকুয়েটরের দিকে আসছে। তো এইটাকে বলা হয় ওশান কারেন্ট। মানে ওপরের দিকে জলের ফ্লোটা কোন দিক থেকে, ইকুয়েটর থেকে পোলের দিকে, আর নিচের দিকে জলের ফ্লোটা ঠিক উল্টো দিকে, মানে পোল থেকে ইকুয়েটরের দিকে। এই কারেন্টটাকে বলা হচ্ছে ওশান কারেন্ট। এছাড়াও আমরা লোকাল যে সি ব্রিজ বা ল্যান্ড ব্রিজ, আমরা জানি যে দিনের বেলা সূর্যের আলোতে জল দেরিতে গরম হয়, কিন্তু মাটিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। জল সারাদিন ধরে হিটটা অ্যাবজর্ব করে এবং পরে গরম হয়, রাতে মানে সন্ধেবেলা বেশ গরম হয়ে যায়। ততক্ষণে সূর্য ডুবে গেছে, ফলে যে ল্যান্ড পোর্শনটা যেটা গরম হয়েছিল সারাদিন, সেটা হিট রিলিজ করেছে, যেটা খুব তাড়াতাড়ি গরম হয়, সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। ফলে দিনের বেলায় জলটা ঠান্ডা ছিল, সমুদ্রের জলটা ঠান্ডা ছিল, সূর্যের আলো পড়ার ফলে মাটিটা গরম হয়ে গেছিলো, মাটিটা গরম হয়ে মাটির উপর থেকে হাওয়াটা ওপরের দিকে উঠে গেছে গরম হয়ে, ফলে সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া পাড়ের দিকে আসতো। এই এয়ারটাকে বলা হয় সি ব্রিজ। ঠিক আছে, সমুদ্রের দিক থেকে পাড়ের দিকে আসছে, কখন? দিনের বেলা। আবার সন্ধেবেলা বা রাত্রের দিকে যখন সূর্য ডুবে গেছে মানে কি, ল্যান্ড পোর্শনটা ঠান্ডা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হিট রেডিয়েট করে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু জলটা ওর যেহেতু স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, ফলে ও খুব দেরিতে গরম হয়েছে, কিন্তু দেরিতে ঠান্ডা হবে, ফলে সারা রাত ধরে সন্ধ্যের পর থেকে সারা রাত ধরে জল হিট রেডিয়েট করবে। আর হিট রেডিয়েট করছে মানে কি, জলের পোর্শনটা গরম, ফলে জলের ওপরে যে এয়ারটা সেটা তখন গরম হয়ে ওপরের দিকে উঠছে, সেই জায়গাটা ফিল আপ করার জন্য ল্যান্ড পোর্শন থেকে, মাটির দিক থেকে, পাড়ের দিক থেকে হাওয়া সমুদ্রের দিকে যাচ্ছে। ফলে তখন যে এয়ারটা, সেটাকে যে ব্রিজটা, সেটাকে বলা হয় ল্যান্ড ব্রিজ। জেনারেলি আমরা দেখে থাকবো যারা ট্রলারে করে মাছ ধরতে যায় পালতোলা নৌকোয় করে, তারা সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে ট্রলারটাকে ছাড়ে, কারণ এয়ারের ডিরেকশনটা তখন পাড় থেকে জলের দিকে, ফলে কি খুব ইজিলি ওরা সমুদ্রের দিকে ভেসে চলে যেতে পারে কোনো মোটর ছাড়াই। সেই কারণে রাত্রের দিকে ওরা ট্রলার নিয়ে মাছ ধরতে বেরোয় মাঝিরা। তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার। এই হিটের কন্ডাকশন কনভেকশনের অনেক ছোট ছোট এক্সাম্পল আমরা ছোট থেকেই পড়ে এসেছি, কাজে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করার এখানে কিছুই নেই। তো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, পরের দিন শুরু হবে রেডিয়েশন।